স্থাবর সম্পত্তি কাকে বলে? আমরা বলবো যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না তাকে আমরা বলবো স্থাবর সম্পত্তি। যেমন এই যে বিল্ডিংটা স্থানান্তর করা যাবে না। আপনার হাজী সাহেবের বাসা কোথায়? দেশের বাড়ি? দেশের বাড়ি চাঁদপুর শাহরাস্তি। দেশের বাড়ি চাঁদপুরে। ওনার দেশের বাড়ি হলো চাঁদপুর। সেই সময় ওনার চাঁদপুর মনে করেন যে একটা বিশাল বড় বাড়ি আছে। উনি দীর্ঘদিন বিদেশে ছিল, অনেক টাকা পয়সা আছে। উনি আমার ইউনিভার্সিটিতে পাশ করছে, কিন্তু আমি সাবেক বিআই ল ডিপার্টমেন্টে ছিলাম 2013 সাল পর্যন্ত, 7 সাল থেকে 11 সাল পর্যন্ত। উনি ওখানকার ছাত্র। জানেন আপনি? না ঠিক আছে, তো আপনি ভাবছেন যে আপনাকে বন্ধু আমি এমনি বানাইছি বা প্রিয়জন এমনি বানাইছি, আপনার সম্পর্কে সব তথ্য আগে নিতে হয়েছে আমাকে। ওই যে বলছিলাম প্রথম দিন যে আপনি ক্রেতা সাবধান নীতি, ক্রেতা সাবধান নীতি। আমি কার সাথে বন্ধুত্ব করব, আমার বন্ধু কে হবে, আমার সিনিয়র কে হবে, আমি কার সাথে চলবো, ডেভেলপমেন্ট কোথেকে আসবে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করে তার সাথে আপনার মিশতে হবে। এখন যার সাথে মন চায় তার সাথে কি মিশা যাবে? মিশে যাবে। উনি কিন্তু আমার কোনো সময় বলেও নাই যে স্যার আমি বিএ স্টুডেন্ট, তাই না? এবং সারাস্তি বারে এটা বলছে যে হোম ডিস্ট্রিক্ট ওখানে, যাই হোক উনি দীর্ঘদিন বিদেশেও ছিল। জিজ্ঞেস করে আমি কিন্তু জানি না, আমি ওনার সাথে কথা হয় না, উনি দীর্ঘদিন বিদেশে ছিল। যেখানে আসছিলাম আমরা বলছি যে আপনি যদি মনে করেন যে না আমরা স্যার ওই বিশেষ করে চলাফেরার যে ধরনটা ওইটা আমরা ওদের সাথে মিশবো, তাহলে আপনি ভালো জানবেন, ঠিক আছে? তো যদি আপনি ভালো 5 জন ব্যবসায়ীর সাথে মিশেন, 6 নম্বর ব্যবসায়ী আপনি হবেন, ঠিক আছে? আর ভালো 5 জন আইনজীবীর সাথে যদি মিশেন, 6 নম্বর আইনজীবী আপনি হবেন, ঠিক আছে? আপনার কি মন খারাপ আজকে? পিছনে বসছেন না? ওই জন্য মন খারাপ কি হয়েছে? আপনার পিছনে যান, তাহলে মন খারাপ কেন? শুনেন, মানে বয়ের কোনো কারণ নাই। প্রথম দিন ক্লাসে যে ইনকাম ট্যাক্সের বিষয়ে বলছিলাম, এই মন খারাপ কিছু না। আমাদের এখন যে সমস্যাটা সেটা হলো প্রত্যেকটা সেক্টরে একজন আইনজীবী নিয়োগ দিচ্ছে, সেটা আপনার প্রতিষ্ঠান বলেন, কোম্পানি বলেন, ঠিক আছে, অধিদপ্তর বলেন, পরিদপ্তর বলেন, এখানে নিয়োগ দিচ্ছে। সমস্যা নেই, আপনি ওখানে ওই সাইডে কাজ করতে পারবেন। আপনাকে যে এই কোম্পানি মেটে মানে কি বলে এই ট্যাক্সি করতে পারবেন না, আপনি কোম্পানি মেটে কাজ করলেন। বিশাল বড় একটা কোম্পানি, যেমন একটা গ্রুপ অফ কোম্পানি, আপনাকে গ্রুপ অফ কোম্পানি আপনি মানে কোর্ট কাছে আপনার ভালো লাগে না বা পছন্দ হয়, আপনি একটা কোম্পানিতে ফিক্সড একটা স্যালারিতে আপনি কাজ করতে পারবেন। তো আমি যেটা বলছিলাম এটা আপনি ভুল ভাবে নিয়েন না, সেটা হলো যে এটা হলো মানে আমাদের স্বাধীন পেশা। আমি কেন অ্যাডভোকেট হয়ে আমি কেন অন্যের অধীনে কাজ করব, তাই না? অ্যাডভোকেট পাওয়ার পর আমি কেন অন্যের অধীনে কাজ করবো? এটা আমার একটা চ্যালেঞ্জ, আর এই প্রফেশন হচ্ছে চ্যালেঞ্জিং। আপনি যত চ্যালেঞ্জ নেবেন তত আপনি কামিয়াব হবেন। আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন না, আপনি কামিয়াব হবেন না, ঠিক আছে? আজকের কথাটা যদি বলি, যদি আজকে আমি 7:30 বাজে বেরিয়েছি বাস থেকে, বেরোয় প্রথম জজ করে গেছি, জজ করে কাজ শেষ করে এই যে আমাদের এই পাশে একটা আছে ঢাকা শহর পুরোটা কিন্তু কোর্ট, এই পাশেরটা কিন্তু একটা কোর্ট, এই যে পাশে আপনাদের এই ওয়ালের পরে যে বিল্ডিংটা এটা একটা কোর্ট, এসএল লোকেশন বাংলা শুনানি হয়। এখানে আসছি, এখানে কাজ শেষ করে পল্টনে আবার আরেকটা অফিস আছে আপনার ওই কি বলে ভূমি অফিস, ওখানে একটা শুনানি ছিল, ওরা শেষ করে হাইকোর্টে যায় মামলা এফিডেভিট করে 5টা বাজে হাইকোর্টে বেরোয় এখানে আসছি। আপনাদের ক্লাস শেষ করে চেম্বারে বলুন, চেম্বার থেকে তবে বাসায় যাবো। আর আমি কোনো কিছু করলাম না, যদি আমি না করি কোনো সমস্যা নেই কিন্তু, ঠিক আছে? তারপর একটু আছে যে আসার সময় আবার আমার মিসেস আবার কাস্টমার্সে জব করে, ওকে আবার একটু এই কি বলে সঙ্গ দিয়ে আসছি। সঙ্গ বলতে ওরা বিশ্ববিদ্যালয়, তো ওখান থেকে আমি হাইকোর্টে বেরিয়ে ওনাকে নিয়ে আপনাদের এই যে আগের কলেজ ওখানে ওই পর্যন্ত যে ওই গাড়ি ছেড়ে দিয়েছে, আমি আমার চলে আসছি। মানে সব হ্যাঁ আমি পাইছি, মাথা বিক্রি করে দেবো, আমার মাথা কি করবো? বিক্রি করে দেবো। আমি তো সেটা করবো না, আমি তো ভালো জানি, ভালো বুঝি, তাহলে আমি কেন করবো? আমার মনে হয় আমার এত স্টার্টিং ভালো লাগে না, আমি ফিক্সড একটা জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য কাজ করবো। আপনি করতে পারেন, সমস্যা নাই। তার মানে হলো আপনি যেখানে যাবেন আপনাকে জানতে হবে, আপনি যদি জানেন আপনি সব জায়গায় পারবেন, আপনি সব জায়গায় ফিট। আর আপনি যদি না জানেন তাহলে কোথাও আপনি ফিট না, ঠিক আছে? আমি প্রথম দিনই বলছিলাম এই কারণে আমাদের এই পেশাজীবীদেরকে লার্নেড বা বিজ্ঞ বলে সম্বোধন করা হয়। লার্নেড মানে আপনাকে জানতে হবে এবং আপনার প্রয়োজনে আপনি জানবেন, এবং অন্যদের থেকে আপনি বেশি জানবেন। একজন ডাক্তার থেকে আপনি বেশি জানবেন, একজন ইঞ্জিনিয়ার থেকে আপনি বেশি জানবেন, ঠিক আছে? একজন যে জজ সাহেব তার থেকে আপনি বেশি জানবেন। কারণ প্রথম দিন বলছিলাম যে একটা ম্যাজিস্ট্রেট মানে হাকিম, আর জজ মানে বিচারক, আর জাস্টিস মানে বিচারপতি। আপনি একই সাথে সবার সব জায়গায় আপনি যাচ্ছেন। সো আপনার মেধা, আপনার অভিজ্ঞতা আপনাকে নিয়ে যাচ্ছে, যে কারণে আপনার ওদের থেকে আপনার জানার পরিধি কি অনেক বেশি। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো একটি দেওয়ানি মামলা। বলছিলাম দেওয়ানি মামলা। দেওয়ানি মামলা হলো স্থাবর এবং অস্থাবর সম্পর্কিত হিসাবে বলতে ওনার বাস হচ্ছে চাঁদপুর শাহরাস্তি, ওখানে ওনার একটা বাড়ি আছে, ওনার যে 5তলা একটা বিল্ডিং ওনার আছে, ওই বিল্ডিংটা হলো স্থাবর সম্পত্তি। ওই বিল্ডিং কি সম্পত্তি? স্থাবর। তাহলে ডেফিনিশন কি বলে দিচ্ছি আমরা?
যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না তাকে কি বলবো আমরা? স্থাবর। স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি, কোনো একটা প্রাড়ো গাড়ি আছে, ঠিক আছে, এই গাড়িতে সে ঢাকা আসে, ওখানে যায়, বাচ্চারা ওখানে, আবার বাচ্চারা কিন্তু মানে লতে পড়ে, মানে ছেলেও লতে পড়ে, ছেলে বা মেয়েদের না করলে ভালোই তো স্যার। যাই হোক মানে পড়ে, তাহলে ওনারাও মানে ওই গাড়িটা ব্যবহার পড়ে না, ওরা তো অ্যাডভোকেট হয়ে গেছে। অ্যাডভোকেট হয়ে গেছে, যে ওরা অ্যাডভোকেট হয়ে গেছে। আমি চাইছিলাম না বলার জন্য। তার মানে হলো যে ওই গাড়িটা কিন্তু সবাই আমরা ব্যবহার করতেছি, যেহেতু ওই গাড়িটা আমরা সবাই ব্যবহার করতেছি, এটা কি অস্থাবর সম্পত্তি, এটা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। তবে আপনি ভয় পাবেন না যে ওদের থেকে আপনি ভালো অ্যাডভোকেট হবেন, যদি আল্লাহ আপনাকে, আমি এটা হাইড রাখতে চাইছিলাম স্যার। হাইড কিছু না, এটা সত্য, সত্য বলাতে কোনো বাধা নাই, সত্য বলা, অনুমান করে কোনো কিছু বলা যাবে না, তাহলে আপনার গুনাহ হবে। আপনি যে একটা শুদ্ধ নিয়ত করেন, ওই কাজটা আপনি করতে পারলেন না, আপনার বরকত হবে। আর যদি আপনি অশুদ্ধ নিয়ত করেন কিন্তু কাজটা করার পরে আপনার এ হবে, কিন্তু আগে মানে, যেমন আপনার ফর এক্সাম্পল এক ভদ্রলোক একটা বাড়ি বানাবে, একটা ঘর বানাবে, সে নিয়ত করলো যে আমি দক্ষিণ দিকে একটা জানালা রাখবো। কেন রাখবো? দক্ষিণে একটু বাতাস টাতাস আসছে, একটু বাতাস আসবে, মাঝে মধ্যে ওয়াইফকে দিয়ে বসে চাটা খাবো, একটু সুন্দর খোলামেলা থাকবে। সবাই চায় না যে দক্ষিণ দিকে ফ্ল্যাট বিক্রি হবে, এরকম দক্ষিণ দিকে থাকবে। আরেক ভদ্রলোক নিয়ত করলো, আল্লাহ যদি আমি বাড়ি করতে পারি তাহলে এই দক্ষিণ দিকে একটা জানালা রাখবো। কেন রাখবো? যে আজানের আওয়াজটা যাতে আমার কানে আসে, আমি যাতে ফজরটা মিস করতে না হয়, ফজরের নামাজটা যাতে আমি মিস না হয়। এই যে উনি একটা সহি নিয়ত করলো, ওই নিয়তের জন্য সে বাড়ি নাও করুক, এটা সে সব পেতে থাকবে। আর আপনি যদি একটা মানে অন্যায় কাজের নিয়ত করেন, অন্যায় কাজটা না হওয়া পর্যন্ত আপনি অন্যায়টা হবে না, নিয়ত করছেন মাত্র হবে। কিন্তু আপনি যে এই যে সহি কাজটা নিয়ত করলেন যে না, সাথে আপনি করতে পারলেন না, এবং একই বিশ্বাসের সাথে আপনি করলেন, আপনি সব পাবেন। ঠিক আছে? অনেকে আমরা জামাত, এই যে আপনার তাবলিগে যাই না, হাসান এরকম তাবলিগে, আমি একবার গিয়েছিলাম এসএসসি পরীক্ষার পরে, অনেক সময় থাকতো তখন, ওখানে যে আসলে সব জায়গায় শিক্ষণীয় আছে। আমি শামীম স্যার, আপনাদের আমার মধ্যে অনেক দুষ্টুরি আছে, কিন্তু আপনারা যেটা নেবেন সেটা নেবেন আমার যেটা সঠিক। আমার মধ্যে দোষ থাকবে, গুণ থাকবে, আপনারা শুধু গুণগুলো নেবেন। হয়তো বলা যায় 80% আমার ভালো আছে, 20% খারাপ আছে, আপনি খারাপটা নেওয়ার দরকার নেই, যে স্যারের এই 80% ভালো আছে, আমরা ভালোটাই নিলাম। এই তাবলিগ জামাতে ভালো আছে, খারাপ আছে, বা অন্য এতে ভালো আছে, আমরা যদি অ্যাজ এ মুসলিম আমাদের 5 ওয়াক্ত নামাজ, মুখ্য টার্গেট কি 5 ওয়াক্ত। আপনি যে কোনো মানে মত পার্থক্য বা মত আমল করিতে পারলে দিনের উপর চলা সহজ। এটা এই তাবলিগের ভাষায় 6 নাম্বার বলে। যদি আমি একবার গিয়েছিলাম, অবশ্য যাওয়া দরকার, কারণ গেলে আপনি শিখবেন। হয়তো অনেকে বলবেন নেগেটিভ হিসেবে, দরকার নেই, আপনি তারা সূরা শেখাবে আপনাকে, তারপরে আপনার বিভিন্ন নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের ভুলভ্রান্তি, আপনার কোরআন শরীফ পড়া সব শিখাবে, ওইগুলো শিখাবে। হ্যাঁ, তাহলে আপনি শিক্ষাটাই নেবেন ওখান থেকে। ঠিক আছে? তাহলে উনি বলতেছিল যে কতগুলি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারলে দিনের উপর চলা সহজ। গুণগুলা কি কি? বলছে কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহি নিয়ত এবং তাবলীগ। এটাকে মানে তাবলীগের ভাষায় 6 নাম্বার বলে। কত নাম্বার? 6 নাম্বার। উনি ব্যাখ্যা দিল এভাবে যে প্রথম বলছে কালেমা, বলতেছে যে ব্যক্তি একবার একিন বিশ্বাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যেন মাসুম হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেল, তার কোনো গুনাহই থাকবে না। একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মাসুম হয়ে যায়, তার গুনাহ থাকে না, তার ওই রকম থাকবে না। তার মানে কি? আপনাকে বিশ্বাসের সাথে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তে ওনার এই বক্তব্যটা কি মানে আমাদের কাছে ভালো লাগছে না? জি স্যার। তা আমি উনি কোন ধর্মের কোন মতদৈর্ঘ্যের আমার জানা, কিন্তু উনি কি বলতেছে আমি এটা শুনবো। তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। উনি দ্বিতীয়বার বললো নামাজ সম্পর্কে, কালেমা নামাজে বলতেছে যে আমি যদি এই যে শীতকাল আসছে, আমরা কিন্তু অনেকে 2 দিন 3 দিন পর গোসল করি, রাইট? আচ্ছা, এরকম যে 2 দিন চলে যায়, কিন্তু আমার গরমের সময় কিন্তু আমরা দিনে 5 বার গোসল করে ফেলি, 3 বার করে ফেলি, তো গরম। উনি বলতেছে যে কোনো ব্যক্তি যদি একবার দৈনিক গোসল করে, তার শরীরটা যেমন একদম হালকা হয়ে যায়।